নমস্কার বন্ধুরা, আমি নীলাঞ্জন ব্যাংকিং মেন্টর চ্যানেলে তোমাদের সকলকে আমি স্বাগত জানাই। আজকে একটা ছোট্ট ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব, একটা ছোট আলোচনার উপর ভিত্তি করে, যেখানে মূল বিষয়বস্তু হচ্ছে যে এক্স্যাক্টলি কতটা সেফ অ্যাটেম্পটস হওয়া উচিত আরআরবি পিও ক্লার্ক, এসবিআই পিও, আইবিপিএস পিও বা এসবিআই আইবিপিএস ক্লার্ক, এই সমস্ত ব্যাংকিং এক্সামসের জন্য এক্স্যাক্টলি কতটা সেফ অ্যাটেম্পটস আমাদের ধরে চলতে হবে, যেটাতে আমরা বেনিফিটস পেতে পারি এক্সামে। এবার দেখো, ফার্স্ট অফ অল আমি একটা জিনিস বলবো যে মাথার মধ্যে এই সেফ অ্যাটেম্পট জিনিসটা প্রথমে বার করে দাও। ফার্স্ট অফ অল এটা প্রথমেই মাথা থেকে বার করে দাও যে এক্স্যাক্টলি কতটা সেফ অ্যাটেম্পট হওয়া উচিত। কারণ এক্সাম না হওয়া পর্যন্ত এক্সামের পেপার কেমন গেল, কন্ডিশনস কেমন গেল, তার উপর ডিপেন্ড করে যে হ্যাঁ এতটা মতন অ্যাপ্রক্স যেতে পারে, ন্যাচারালি হওয়া উচিত, হলে ভালো হয়। এক্সাম না হওয়া পর্যন্ত আমরা এগুলোর ব্যাপারে কোনো ডেফিনিট কোনো কনক্লুশন আমরা ড্র করতে পারবো না, বলতে পারবো না যে হ্যাঁ এক্স্যাক্টলি এটা করলে তুমি ঠিক আছো, এটা করলে তুমি ঠিক নেই ভাই, এরকম করে ন্যাচারালি বলা যায় না। প্রিভিয়াস ইয়ার ট্রেন্ড বলে একটা ব্যাপার থাকে যে এতকাল পর্যন্ত কীরকম টাইপের ট্রেন্ডস দেখা গেছে এক্সাম কন্ডিশনসে, বা এক্সামের কাট অফ কীরকম গেছে সেই হিসাবে, কিন্তু তার থেকেও আমরা জাস্ট একটা ওভারভিউ পেতে পারি। এক্স্যাক্টলি ম্যান্ডেটরি নয় যে তুমি যখন এক্সাম দেবে বা তোমার যে শিফট এক্সাম হবে তাতে করে এক্স্যাক্টলি সেই একই কন্ডিশন রিপিট করবে। ডিফারেন্ট সিচুয়েশনও হতে পারে, তোমার পেপার তুলনামূলক সহজও চলে আসতে পারে, তোমার পেপার তুলনামূলক ডিফিকাল্টও চলে আসতে পারে, যাতে করে তোমার কিন্তু অ্যাটেম্পটসের ওপর প্রভাব পড়বে। তুমি যদি আগে থেকে একটা প্রিডিফাইন্ড অ্যাপ্রোচ অ্যাটেম্পট যদি মাথায় সেট করো না যে হ্যাঁ আমাকে তবে এতগুলোই করতে হবে, তাহলে তুমি যদি তুলনামূলক ইজি পেপার পাও তাহলে তুমি কী করবে? ওই ডিজায়ার্ড অ্যাটেম্পটস হয়ে যাওয়ার পর তুমি কি থেমে যাবে, পেপার আর অ্যাটেম্পট করবে না? এটা তো সম্ভব নয়। তো এক্স্যাক্টলি ওটাই আমার বক্তব্য যে প্রথম থেকে মাথায় কোনো অ্যাটেম্পট বলে বিষয়বস্তু সেট করব না। যেটা সেট করব সেটা হচ্ছে রাইট অ্যাপ্রোচ ফর দি এক্সাম। রাইট অ্যাপ্রোচ কি? রাইট অ্যাপ্রোচ হচ্ছে আমাকে কিভাবে পেপারটা অ্যাটেম্প্ট করতে হবে। আমি স্পেশালি কোয়ান্ট অ্যান্ড রিজনিংয়ের উপর ডিল করি, তাই আমি কোয়ান্টস অ্যান্ড রিজনিংয়ের অ্যাটেম্প্ট স্ট্র্যাটেজি তোমাদেরকে একটুখানি গাইড করতে পারি। কোয়ান্টসের ক্ষেত্রে একদম ছোটো করে বলছি, কারণ এই নিয়ে আগে অনেক ভিডিওস বলেছি যে কীরকম হওয়া উচিত, তাই এখানে একটা ছোটো করে বলে দিচ্ছি। কোয়ান্টসের ক্ষেত্রে অলওয়েজ আগে টার্গেট করব আমরা স্পিড ম্যাথস, সিম্পলিফিকেশন সবার আগে, তারপর আমরা টার্গেট করব নাম্বার সিরিজ, তারপর আমরা টার্গেট করব কোয়াড্রেটিক ইকুয়েশন, যদি পেপারে দিয়ে থাকে তো। এই স্পিড ম্যাথসের সেকশনে যা কিছু পেলাম, ক্ল্যারিক্যাল এক্সামে একটু বেশি পাবো স্পিড ম্যাথস, পিও এক্সামে একটু কম পাবো, তো যা কিছুই পেলাম সেগুলোকে আগে কমপ্লিট করে নিলাম। তারপর চলে আসবো আমরা ডিআইতে। ন্যাচারালি ক্ল্যারিক্যাল লেভেলের ডিআই খুবই ইজি হয়, সিম্পলিফিকেশনেরই একটা পরিবর্তিত রূপ বলতে পারো, তো খুবই সহজ হয়, কোনো প্রবলেম হয় না ওগুলোকে অ্যাটেম্প্ট করা। পিও এক্সামে একটু মডারেট লেভেলের ডিআই আসে, তো সেক্ষেত্রে হয়তো তুমি মাল্টিপল সেটস থাকে ডিআইয়ের, তো সেক্ষেত্রে তুমি হয়তো পিক করতে পারো কোন ডিআইটা আগে করবো, কোন ডিআইটা পরে করবো। একটু কমপ্লিকেটেড এটা হলে তুমি ইনিশিয়াল ওটাকে স্কিপ করো, তারপর যেটা ডুয়েবল ডিআই লাগছে সেটাকে তুমি আগে করো, বাস এইটুকুই ডিফারেন্স হয়, আর এক্সট্রা কোনো ডিফারেন্স নেই। আর তারপর তুমি আসো অ্যারিথমেটিকে। অ্যারিথমেটিক তারপরে করতে তুমি স্টার্ট করো ওয়ান বাই ওয়ান, ঠিক আছে? ওইখানে তোমার টাইম লাগবে, ওইখানে তোমাকে একটু ভেবে চিন্তে করতে হবে। হয়তো হতে পারে এমন একটা কোয়েশ্চেন তুমি অ্যারিথমেটিকে পেলে যে কোয়েশ্চেনটা ইনিশিয়ালি তুমি দেখছো যে হ্যাঁ এটা তো ফার্স্ট অ্যাটেম্পটে করতে গেলে ভাই মনে হচ্ছে একটু ফাঁসাবে আমাকে, তো এটাকে আপাতত স্কিপ করে যে আমি পরের নেক্সট কোয়েশ্চেনটাতে চলে যাই। তো এইরকম কিছু সুইচিং তোমার চলতে থাকবে গোটা পেপারের মধ্যে, ওকে? রিজনিংয়ে কী হওয়া উচিত তোমার স্ট্র্যাটেজি? রিজনিংয়ে কখনোই পাজল বা সিটিং অ্যারেঞ্জমেন্ট দিয়ে স্টার্ট করাটা আমি যুক্তিযুক্ত মনে করি না, কারণ আমি কখনো সাকসেস পাইনি ওরকম অ্যাপ্রোচ নিয়ে। আমি সবার আগে স্টার্ট করতাম মিসেলেনিয়াস কোয়েশ্চেন্স, যেগুলো ইজি অ্যান্ড ডুয়েবল হতো, তাড়াতাড়ি অ্যাটেম্প্ট করা যেত, সেগুলোকে দিয়ে আমি আগে স্টার্ট করতাম। ওইগুলো হয়ে যাওয়ার পর তারপর আমি বাকি সেগমেন্টটা, বাকি যে টাইমটা বাঁচতো সেটা আমি পুরোটাই পাজলকে ডেডিকেট করতাম। মিসেলেনিয়াস কোয়েশ্চেন ডুয়েবল হওয়ার দরুন আমি ওখানে স্পিড বেশি অ্যাচিভ করতে পারতাম। ঠান্ডা মাথায় খুব ধীরে সুস্থে করার মতন ব্যাপার ওখানে থাকতো না, ন্যাচারালি অন দ্য গো ফটাফট হতেই থাকতো। তারপর আমি যে ঠান্ডা মাথায় ধীরে সুস্থ করার যে ব্যাপারটা সেটা আমি পাজলসের ক্ষেত্রে কাজে লাগাতাম, যেন ওয়ান্স অ্যাট এ টাইম আমি যেন একটা পাজল ধরবো আর যেন এক চান্স আমি পাজল মিলিয়ে দিতে পারি। তো এটা জাস্ট একটা নর্মাল স্ট্র্যাটেজি যেটা আমি ফলো করতাম। তো এই সিকোয়েন্সটা আমাদের ফলো করা দরকার সবার আগে। এবার এর এগেনস্টে ডিপেন্ড করছে তোমার পেপারের কোয়েশ্চেন লেভেল কেমন আসলো, তোমার পেপারে কোয়েশ্চেন কী অর্ডারে আসলো, কেমনভাবে সেট করলো, ডেটা কীরকম আসলো কোয়েশ্চেনের মধ্যে। হয়তো দেখা যাচ্ছে আমার হয়তো পার্টিকুলার কোনো একটা শিফটে পেপার সাংঘাতিক ডুয়েবল আসলো, এবার আমি এই অ্যাপ্রোচটা কাজে লাগিয়ে আমি ভালো কিছু অ্যাটেম্পটস করে ফেললাম, ঠিক আছে? হয়তো তার পরবর্তী যে পেপারটা সেটা দেখাচ্ছে একটু মডারেট এসছে, একটু মডারেট এসছে, এবং অটোমেটিক তোমার সেখানে অ্যাটেম্পটস ড্রপ করবে, দ্যাট ইজ ভেরি নর্মাল। তো এখানে ঘাবড়ানোর কিছু নেই। এবার আমার শিফটে হয়তো আমি এত অ্যাটেম্প্ট করে আসলাম, তোমার শিফটে তুমি হয়তো কম অ্যাটেম্প্ট করে আসছো, তো এগুলো ডিফারেন্স হতে পারে, এগুলো নিয়ে ঘাবড়ানোর কিছু নেই। আলটিমেটলি যেটা ম্যাটার করবে সেটা হচ্ছে নর্মালাইজেশন হবে, এবং তারপরে ম্যাটার করবে তোমার অ্যাকিউরেসি কত থাকলো পেপারে, আর তুমি তোমার পেপারের লেভেল অনুযায়ী জাস্টিফাইড
অ্যাপ্রোচ করতে পেরেছো কি না, এটাই তোমাকে ডিফাইন করবে তুমি কম্পিটিশন রেসে আসো কি নেই। দ্যাটস ইট। এবার এইখানটা কী করে ডিফাইন্ড হবে, তুমি কী করে ওখানে বেস্ট পসিবল আউটকামটা পেতে পারো, এই যে প্রপার সিকোয়েন্সটা এটা ফলো করে। এবার অনেক ক্ষেত্রেই দেখা গেছে যে হয়তো কোনো শিফটে খুবই সহজ পেপার এসছে, কিন্তু সিকোয়েন্স ঠিকঠাক ফলো না করার জন্য দেখা যাচ্ছে ম্যাথ স্টার্ট করতে গিয়ে সবার প্রথমে অ্যারিথমেটিক আছে, উনি বাবু অ্যারিথমেটিক দিয়ে শুরু করে দিয়েছেন, দিয়ে কী হলো মাঝখানে 2-3টে অ্যারিথমেটিক করার পর চতুর্থ অঙ্কটাতে গেল ফেঁসে, ওইখানে তার সিকোয়েন্স বিগড়ে গেল, ওখানে তার রিদিম নষ্ট হয়ে গেল। তারপরে শেষের দিকে দেখা যায় পেপারের একদম শেষের দিকে ওই শিফটে হয়তো ইজি কোয়েশ্চেন্সগুলোকে আটকে রাখা ছিল, তখন যখন সে শেষের দিকে টাইম ওয়েস্ট করার পর পৌঁছচ্ছে কোনো কোয়েশ্চেন করার মতন আর তার কাছে টাইম বাঁচলো না, এরকম সিচুয়েশন হয়ে যায় অনেক ক্ষেত্রে। সেই বুঝতে পারছে, হাত কামড়াচ্ছে, তখন কোশ্চেনগুলো সব আমার করার মতন ছিল, কিন্তু আমি ঠিকঠাক স্ট্র্যাটেজি অ্যাডপ্ট না করার জন্য আমি ওগুলোকে করতেই পারলাম না, ছুঁতেই পারলাম না। এই অপশানটা, এই সমস্যাটা অনেক ক্ষেত্রে দেখা যায়। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে কোনো একটা শিফট হয়তো একটু মডারেট এসছে, একটু ডিফিকাল্ট সাইডেই এসছে, কিন্তু প্রপার স্ট্র্যাটেজি ফলো করার জন্য, সিকোয়েন্স মেনটেন করার জন্য, কোন সেগমেন্টটা আগে ধরবো কোন সেগমেন্টটা পরে ধরবো, এই আইডিয়াটা থাকার জন্য দেখা যাচ্ছে ওই শিফটে ডিফিকাল্ট বা মডারেট কোয়েশ্চেন্স থাকা সত্ত্বেও দেখা যাচ্ছে কোনো পার্টিকুলার ক্যান্ডিডেট ওখান থেকে বেস্ট পসিবল অ্যাটেম্পটস নিয়ে কিন্তু বেরিয়ে আসতে পারছে, একদম স্মার্ট অ্যাটেম্পটস নিয়ে সে কিন্তু বেরিয়ে আসতে পারছে। ওকে, তো এই অ্যাপ্রোচগুলো কিন্তু অনেকটা ডিফারেন্স ক্রিয়েট করে দেয়, মারাত্মক ডিফারেন্স ক্রিয়েট করে দেয়। আর যদি সেফ অ্যাটেম্পটসের কথা বলো, তাহলে ন্যাচারালি আরআরবি ক্লার্কের সবথেকে একটা চ্যালেঞ্জিং ব্যাপার থাকে যে 80 আউট অফ 80 বা অ্যাটলিস্ট 75+ করার একটা চ্যালেঞ্জ থেকে যায়, করতেই হবে। এতকাল পর্যন্ত সেটা ছিল কারণ 45 মিনিটসের পুরো কম্পোজিট টাইম দিয়ে দেওয়া হতো। এবার এটা নিয়েও একটু হালকা ডিসকাশন করবো যে এখন সেকশনাল টাইম যেটা ইন্ট্রোডিউসড হয়েছে সেটা নিয়ে একটু ডিসকাশন করবো। তো ন্যাচারালি এটা আরআরবিতে ট্রেন্ড ছিল 80-র মধ্যে তোমাকে 75+ অ্যাটেম্পটস রাখতেই হবে, আদারওয়াইজ তো কিছু হওয়ার নয়। বাট এখানে আমার সঙ্গে একটা বড় অদ্ভুত ঘটনা ঘটেছিল, এই নিয়ে স্মার্ট কিরাতে ভিডিও আছে, ঠিক আছে, স্মার্ট কিরা একটা ছোটো ভিডিও আমার শেয়ার করেছে এই বিষয়ক। সেটা হচ্ছে আমি যেবার ফার্স্ট আরআরবি ক্লার্ক এক্সাম দিই প্রিলিমিনারি ফেজে, তো আমি মাত্র 63 কোয়েশ্চেন্স অ্যাটেম্প্ট করতে পেরেছিলাম। ওভারঅল পেপারে মাত্র 80-র মধ্যে 63 কোয়েশ্চেন্স আমার অ্যাটেম্প্ট ছিল। আমি জানতাম আমার তো ভাই হবে না, আর কোয়েশ্চেন লেভেল যা ছিল আমার শিফটে, আমার মনে হয়েছিল ভাই এই পেপারে লোকে 80-80 অ্যাটেম্প্ট করে কী করে, আরআরবি বলে খুব ইজি আসে, খুব সহজ কোয়েশ্চেন আসে, এটা কি সহজ কোশ্চেনের নমুনা? আরআরবি ক্লার্ক নাকি সবথেকে ইজি কোশ্চেন মানে ইজিয়েস্ট কোশ্চেন্স বানায়, তো এটাই কি তার নমুনা? পরে যখন রেজাল্ট বেরোলো, হ্যাঁ আমার সেই প্রিলিমসটা কোয়ালিফাই হয়নি, 0.5 মার্কসের জন্য আমি শর্ট হয়ে গেছিলাম, বাট আমার স্কোর এসেছিলো 75.25, কাট অফ গেছিলো 75.75, 63 মার্কসের অ্যাটেম্প্ট করে 75.25 আমার স্কোর আসছে। তো এখানে আমি বুঝতে পেরেছিলাম নর্মালাইজেশন ঠিক কতটা বড় রোল প্লে করে, এবং আমারও মাথায় তখন একটা প্রি-ডিফাইন্ড একটা টার্গেট ছিল যে কতটা সেফ অ্যাটেম্প্ট হওয়া উচিত, কতটা কী হওয়া উচিত। তো আমি এটাই বলবো, সেফ অ্যাটেম্প্টের চিন্তা না করে অ্যাকিউরেসি অ্যান্ড অ্যাপ্রোচ আর রাইট স্ট্র্যাটেজি এগুলোতে ভালো করে ফোকাস করা উচিত আমাদের। আর এবারে কিছু বলবো যে আরআরবি সেকশনাল টাইমিং নিয়ে কিছু কথা বলবো। সেটা হচ্ছে যে এতকাল যেটা হতো 45 মিনিটসের কম্পোজিট টাইম থাকতো, আমরা নিজেদের মতন করে আমরা সেট করে নিতে পারতাম। আমি যেটা করতাম, আমি অলওয়েজ কোয়ান্টস দিয়ে পেপার স্টার্ট করতাম, কোয়ান্টস আমার স্ট্রং মনে হতো, তাই কোয়ান্টস দিয়ে আমি স্টার্ট করতাম। তো কোয়ান্টস ন্যাচারালি আমি দেখেছি কমপ্লিট করতে আমার তুলনামূলক একটু বেশি সময় চলে যেত, আমার প্রায় 22 কিংবা 23 মিনিটস মতন লেগে যেত ক্ষেত্র বিশেষে, যদি একটু ডিফিকাল্ট সাইডে পেপার থাকতো 20 to 23 মিনিটস মতন আমার লেগে যেত। কিন্তু রিজনিং আরআরবি ক্লার্ক প্রিলিমস হিসাবে যেমনই সেট করুক না কেন, আমি দেখতাম খুব বেশি হলে 19 মিনিটের মধ্যে আমার শেষ হয়ে যেত, মোস্ট অফ দ্য টাইম আমার 19 মিনিটের মধ্যে পেপার শেষ হয়ে যেত। এবার এই অ্যাকর্ডিং যদি বিচার করা যায়, তাহলে 23 আর 19 মানে হচ্ছে আমার 42 মিনিটস মতন টাইম লাগছে। ওকে, তো 45 মিনিটসের টোটাল কম্পোজিট টাইম দেওয়া থাকে, সেই হিসাবে হয়ে যেত। এবার আমি দেখেছি, আমি ঘরে যখন মক দিচ্ছি, তো ঘরের মকে যে টাইমটা লাগে, আমি জানি না কীরকম সিস্টেমে হয়, হয়তো হতে পারে ইন্টারফেসের একটা ব্যাপার থাকতে পারে, কিন্তু এক্সামে গিয়ে আমি দেখি ওই একই টাইমিংয়ের মধ্যে আমি করছি, কিন্তু দেখা যাচ্ছে 45 মিনিটস পুরো এক্সস্ট হয়ে যায়, মানে লাস্টে যখন আমি ফাইনাল কোয়েশ্চেনটা ক্লিক করে কমপ্লিট করছি, এবং টাইমও দেখা যাচ্ছে তখন ওভার হয়ে যাচ্ছে, আর কোনো টাইমও তখন বেঁচে নেই, এই জিনিসটা কিন্তু হচ্ছে। ওকে, বাট ঘরের মকে সেই জিনিসটা হতো না, তো এটা জাস্ট স্লাইড দিলে, কিন্তু ওভারঅল জিনিসটা এরকমই থাকতো। এবার সেই হিসেবে আমি যদি বিচার করি, তাহলে এখন যে টাইমিংটা করা হয়েছে 20 মিনিট দেওয়া হচ্ছে কোয়ান্টসকে, 25 মিনিটস দেওয়া হচ্ছে রিজনিংকে, তো আমার পার্সোনালি যেটা মনে হয় যে 20 মিনিটসের মধ্যে 40 আউট অফ 40 কোয়ান্টস করাটা একটু চ্যালেঞ্জিং হতে পারে, অনেক ক্ষেত্রে একটু ক্যালকুলেশনের 19-20 হলে পরে কিন্তু মুশকিল হতে পারে। কিন্তু রিজনিংয়ে যে 25 মিনিটস টাইম অ্যালট করা হয়েছে, আমার কথা মনে হয় যে 25 মিনিটস মানে মোর দেন অ্যাডিকুয়েট আমার মনে হয়। হয়তো রিজনিং পেপার কমপ্লিট করে তোমার হাতে টাইম বেঁচে যাবে, যেটাতে আমার মনে হয় যে হতে পারে। তো আমার মনে হয় একটা ফেয়ার শেয়ার করা উচিত ছিল, 23 মিনিটস বা 22 মিনিটস এরকম যেটা ফেয়ার শেয়ার করা উচিত ছিল।
বাট আমি জানি না এক্সামিনার্সরা কীরকমভাবে সেট করেছে, IBPS কীরকম করে সেট করেছে। 25 মিনিটস আর 20 মিনিটস একটা বেশ ভালোই গ্যাপ দেখতে পাওয়া যাচ্ছে। বাট স্টিল আমাদের ওটা নিয়ে ভাবলে চলবে না। একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমি অন্যান্য এক্সামগুলোতে 20 মিনিটের মধ্যে 35টা কোয়ান্টস আমি করতে পারি, এটা আমার কাছে টার্গেট থাকে। তো 20 মিনিটে 35টা যেখানে করতে পারি, সেখানে RRB এক্সামে যদি একটু ইজিয়ার সাইডে কোয়েশ্চেন আসে, তো আমি পুশ করলে পরে 20 মিনিটে কিন্তু 40টা কোয়েশ্চেনও করতে পারবো। আর 5টা কোয়েশ্চেন আমি এক্সট্রা করতে পারবো না, কেন পারবো না, নিশ্চয়ই পারবো। তো এটা ছিল আমার একটা জাস্ট ফেয়ার একটা ডিসকাশন এই অ্যাপ্রোচ রিলেটেড ব্যাপারে, এবং যে সেফ অ্যাটেম্পটস কী হওয়া উচিত এটার ব্যাপারে। আশা করছি সেফ অ্যাটেম্পটসের মিথ বাস্টার একটা দিতে পারলাম, যে সেফ অ্যাটেম্পটসগুলো অ্যাকচুয়ালি কিছু হয় না। অন্তত পরীক্ষা শুরু হওয়ার আগে বা পরীক্ষা কমপ্লিট হওয়ার আগে তো আমরা বলতেই পারবো না যে সেফ অ্যাটেম্পটস কী হওয়া উচিত, কাট অফ কতটা যেতে পারে, কাট অফ কতটা হাই বা লো কী হতে পারে না হতে পারে। তবে আমার পার্সোনালি যেটা মনে হয় যে এই সেকশনাল টাইমিংটা ইন্ট্রোডিউসড হওয়ার জন্য, আর বিশেষত এটা যদি প্রথম বছর, এই বছর হয়তো RRB ক্লার্কের কাট অফ একটু ড্রপ হতে পারে। নর্মাল ট্রেন্ড যেটা চলেছে এতকাল ধরে, যে একটা হাই একটা কম্পিটিশন, যে 80-তে 80 একটা পাওয়ার মতন একটা টেন্ডেন্সি ছেলেপুলেদের মধ্যে দেখা যেত, এইটা হয়তো এইবারে একটু ড্রপ আমরা দেখতে পেতে পারি। ইনফ্যাক্ট মেন্সেও যখন সেকশনাল কাট অফ চলে এসেছে তখন কিন্তু এটা হতে পারে, কারণ এতকাল যেটা হতো মেন্সে, আমরা ভেরি ইজিলি কারেন্ট অ্যাফেয়ার্স সেকশনে আমরা চলে গিয়ে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো তাড়াতাড়ি করে নিতাম, কম্পিউটার সেকশনটা তাড়াতাড়ি করে নিতাম, সেখানে অ্যালটেড টাইম যেগুলো দেওয়া হয়েছে এই মুহূর্তে ওগুলো মানে মোর দ্যান এনাফ। আমরা ওখানে টাইমটা বাঁচিয়ে সেগুলোকে কোয়ান্ট রিজনিংয়ে ইউটিলাইজ করতাম এবং বেশি অ্যাটেম্পটস ওখান থেকে টেনে বার করার চেষ্টা করতাম। যেটা কিন্তু সেকশনাল টাইমিং হয়ে গেলে ওটা কিন্তু অতটা ফেয়ারভাবে সম্ভব হবে না। অটোমেটিক্যালি তোমাকে যতটুকু টাইম ওখানে অ্যালট করা যায় তোমাকে ততটুকুই ইউজ করতে হবে, এবং কারেন্ট অ্যাফেয়ার্সে যদি তোমার বেশি টাইমও থাকে তোমাকে চুপ করে বসে থাকতে হবে, ওখানে কিছু করার নেই, তোমার কাজ নেই কিন্তু তোমাকে চুপ করে বসে থাকতে হবে। তো এই ডিফারেন্সটা একটা হতে পারে বলে আমার পার্সোনালি মনে হয়। তো কারণ এই জিনিসটা আমি IBPS ক্লার্ক এক্সামে খুব ফিল করেছি, যে কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য যে টাইমটা দেওয়া হয়েছে, আমি মোস্ট অফ দ্য টাইম কমপ্লিট হওয়ার পর বসেই আছি, কারণ কোয়েশ্চেন তো খুব বেশি কমন তো আসতো না আর কি আমার ক্ষেত্রে। তো আমি খুব বেশি অ্যাটেম্পটস তো করতে পারতাম না, তো ম্যাক্সিমাম টাইম বসে থাকতে হতো। মনে হতো যে ওই টাইমটা যদি আমি রিজনিং বা কোয়ান্টসে কাজে লাগাতে পারতাম অনেক বেশি বেটার হতে পারতো। তো যাই হোক, যেরকম সেট হয়ে আছে আমাদেরকে সেরকম মতন করে প্রিপারেশন করতে হবে, আমাকে সেরকম মতো প্র্যাকটিস করতে হবে, অভিযোগ করার কোনো জায়গা নেই। আর বেস্ট অফ লাক, ভালো করে করো, দ্যাটস ইট। সেফ অ্যাটেম্পটসের জন্য বেশি মাথা ঘামিও না, নিজেরা যেন এটা টার্গেট করো যে পরীক্ষায় এমন যেন কোনো কোয়েশ্চেন না আসে যেটা আমার হাতে মিস হয়ে গেল, যেটা আমি করতে পারলাম না। তো এইটা যেন না থাকে, নিজের প্রিপারেশনে একদম ফুল ফেজ থাকে আর যেন একদম কমপ্লিট থাকে, কোনো কিছু যেন বাদ না যায়। ওকে, তো বেস্ট অফ লাক তোমাদের সকলকে। আজকের মতো গুড বাই, টাটা।